স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। জানাবো খবরের বিস্তারিত। কঠিন সময় পার করছে দেশ, তাই সংঘাত নয় সহযোগিতার ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জাতীয় বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দেশের সশস্ত্র বাহিনী ভূমিকা প্রশংসনীয় বলে এ সময় উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। অতীতের যে কোনো সময়ের তুলনায় জনগণকে আরও সচেতন থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, অন্য কেউ নয়, দেশের জনগণই নির্ধারণ করবে জাতির ভবিষ্যৎ। এখন নেয়া পদক্ষেপের প্রভাব ভবিষ্যতে পড়বে বলেও জানান তিনি। Please remember, globally we are at a strategically critical times. দয়া করে মনে রাখবেন, বৈশ্বিকভাবে একটি জটিল সময় পার করছি এবং বাংলাদেশ তার বাইরে নয়। এখন নেওয়া পদক্ষেপের বর্তমান ও ভবিষ্যতে প্রভাব পড়বে। একমাত্র দেশের জনগণই নির্ধারণ করবে আমাদের জাতির ভবিষ্যৎ। এজন্য আমাদের আগের তুলনায় বেশি ঐক্যবদ্ধ থাকতে চেষ্টা করতে হবে। It's only the people of a nation that can decide on the destiny of their nation. দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সাথে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেল 4টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি সহ আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকে বসতে যাচ্ছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ ডিবিসিকে জানিয়েছেন, এতে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবেন। এছাড়া বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গেও সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা। গতকাল একই স্থানে ছাত্রদের সাথে কথা বলেন তিনি। পরে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার এসব বৈঠকের কথা জানান তার প্রেস সচিব। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ নিয়ে ভারতের ভূমিকায় প্রশ্ন তুলে বলেন, দেশটির আচরণ প্রতিবেশী সুলভ নয়। শেখ হাসিনা 15 বছরে 20,000 মানুষকে হত্যা করেছেন বলেও তার অভিযোগ। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের রয়্যাল এজেন্সি হলে প্রবাসীদের উপস্থিতিতে আয়োজন করা হয় সমাবেশের। এই সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তার দলবল নিয়ে চক্রান্তে লিপ্ত হয়েছেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েও এ সময় প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। এই জুলাই বিপ্লবের পরে গণ অভ্যুত্থানের পরে আমরা একটা কেয়ারটেকার গভর্নমেন্টের হাতে সবাই একত্রিত হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব দিয়েছি আমরা এই দেশকে আবার ঠিকমতো পথে নিয়ে আসার জন্য। শেখ হাসিনা সরকারের লুটপাট, টাকা পাচার নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। বলেন, নির্বাচনী ব্যবস্থা সহ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। বাংলাদেশের সমস্ত অর্থনীতিকে ধ্বংস করেছেন, রাজনৈতিক কাঠামোটাকে ধ্বংস করেছেন। আমাদের যে স্বপ্ন 1971 সালে আমরা দেখেছিলাম একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক রাষ্ট্র, সেই স্বপ্নকে ধ্বংস করে দিয়েছিল, ধূলিসাৎ করে দিয়েছিল বন্ধুগণ। আজকে সেই জন্যই আমাদের অনেক শান্তির কথা, সান্ত্বনার কথা যে আমরা এখন সেই অবস্থাটা ফিরে পেয়েছি। সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেন। বাংলাদেশের আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের আগ্রাসন চলতে থাকলে আবারও বাংলা, বিহার, উড়িষ্যার দাবি নিয়ে সোচ্চার হবে বাংলাদেশের জনগণ, জানালেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। রাজধানীর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি আয়োজিত ভারতীয় আগ্রাসন এবং দূতাবাসে হামলার প্রতিবাদ সমাবেশে এ কথা জানান তিনি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ জানিয়ে রিজভী আরও বলেন, যে কোনো সংকটে হিন্দু মুসলমান একসাথে লড়াই করবে। শেখ হাসিনার পতন একেবারেই মেনে নিতে পারছেন না ভারত, তাই বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে বিজেপি এবং তার মিডিয়া। ভারতে অবিলম্বে আমাদের যে সমস্ত দূতাবাস আছে, হাই কমিশন অফিস আছে, সেইগুলোর নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নিয়োগ করতে হবে। মোদিবাবুর খুব পেয়ারের লোক হলো শেখ হাসিনা, তাই আশ্রয় দিয়েছে। সেই শেখ হাসিনার
অনতিবিলম্বে আমরা ফাঁসি চাই। এতখানি সাম্প্রদায়িক, এতখানি অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আপনাদের প্রচারণা যেটা চালাচ্ছেন, আমাদের মহান আত্মতায় আপনারা ভুলুণ্ঠিত করার চেষ্টা করছেন, তাতে কোনো লাভ হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক সহ 10 জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে তাদের প্রত্যেককে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। পরে একাধিক মামলায় গ্রেপ্তারের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের আদালত। এছাড়া পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় মিরপুরের সাবেক কাউন্সিলর জামাল মোস্তফা এবং ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জামানকে 3 দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত। 5 আগস্টের পর 11 শীর্ষ সন্ত্রাসী এবং 174 জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে। আর পালিয়ে যাওয়া 2200 বন্দীর মধ্যে 700 এখনও গ্রেপ্তার হয়নি। সকালে কারা অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেন। দেশের কারাগারগুলোর বর্তমান অবস্থা জানাতে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সময় গত 3 মাসে দেশের সর্বমোট 69টি কারাগার নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান কারা মহাপরিদর্শক। অতি পুরাতন কারা আইন এবং বিধিবিধান সংস্কারের উদ্যোগ গ্রহণ করা সহ কারা কর্মকর্তা কর্মচারীদের কল্যাণমুখী নানা পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে 1899 জনের একটা জনবল অলরেডি অ্যাপ্রুভ হয়েছে এবং আরও জনবলের চাহিদা আমরা প্রেরণ করেছি। পদ পদবীর আপগ্রেডেশনের প্রস্তাবনা, নিয়োগ বিধি পরিবর্তন সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধিকরণের প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে এবং তা সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর জেল থেকে জামিনে মুক্তি পেয়েছে 11 শীর্ষ সন্ত্রাসী। জামিনের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা যেহেতু হটলাইন চালু করার ব্যবস্থা করছি, আমরা আশা করছি যে এই তথ্যগুলো আপনারা হটলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। পালিয়ে যাওয়া 2200 মধ্যে গ্রেফতার 1500। রক্ষীরা ওখানে উপস্থিত ছিল এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে বলে ঘটনাটা বেশি দূর গড়াতে পারেনি। বাট ডেফিনেটলি নিরাপত্তা দুর্বলতা ছিল, যে বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি এবং এই বিষয়ে যাতে পরবর্তীতে এরকম যাতে ঘটনা না ঘটে এই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব। কারাগারগুলোতে প্রিজন সেল নির্মাণ হলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যাবে বলে মনে করেন কারা মহাপরিদর্শক। কেন্দ্রীয় কারা হসপিটাল যখন বাস্তবায়িত হবে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য এবং ট্রেজারার সহ প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দুপুরে নগরীর জিসি মোড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পদত্যাগের জন্য দুপুর 1টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়, কিন্তু দাবি পূরণ না হওয়ায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়নে এবং জমিতে প্রতিষ্ঠিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়টি 7 বছরেরও বেশি সময় ধরে দখলে রেখেছে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পরিবার। সিটি কর্পোরেশনের পক্ষে আদালতের রায় থাকার পরও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিশ্ববিদ্যালয়টি পারিবারিক সম্পত্তির মতো ব্যবহার করেছে। এমনকি দখলকে স্থায়ী করতে ট্রাস্টি বোর্ডে যুক্ত করা হয়েছে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদ এবং তার পরিবারের সদস্যদের। পরিস্থিতির আরো খবর জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। আমরা কথা বলবো তার সাথে। মাসুদ, এখন পরিস্থিতি কেমন দেখছেন এবং এই আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে, বিস্তারিত জানাবেন আমাদের। ইতিমধ্যে জেনেছেন চট্টগ্রামের যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সেটি এর যে ভিসির পদত্যাগের দাবিতে 1 ঘন্টা পার হয় 1 ঘন্টার আলটিমেটামের পর এখানে এই মুহূর্তে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। অর্থাৎ ব্যস্ততম এই সড়কটিতে এই মুহূর্তে তারা অবরোধ করায় প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে এবং আপনারা দেখছেন যারা শিক্ষার্থী অর্থাৎ আন্দোলনরত শিক্ষার্থী তারা এই বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস অর্থাৎ জিসি মোড়ের যে ক্যাম্পাস সেটির প্রধান ফটকে তালা লাগিয়ে তারা বিক্ষোভ করছেন। মূলত তারা বেলা 11টার পর থেকে এখানে বিক্ষোভ আরম্ভ করেন। মূলত এই বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি ছিলেন ডক্টর অনুপম সেন এবং প্রো ভিসি এবং পুরো প্রক্টোরিয়াল বোর্ডের যারা সদস্য রয়েছেন তাদের পদত্যাগের দাবিতে তারা বেলা 11টার পর থেকে তারা বিক্ষোভ শুরু করেন এবং তাদেরকে 12টার দিকে 1 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয় এবং 1টা বাজে তারা কিন্তু পদত্যাগ না করে তারা কিন্তু যারা আন্দোলনরত শিক্ষার্থী তারা ক্যাম্পাসের বাইরে এসে প্রধান ফটকে আপনার তালা লাগিয়ে তারা এই মুহূর্তে বাইরে বিক্ষোভ করছেন। তাদের দাবি হচ্ছে
আজকের মধ্যে যদি ডক্টর অনুপম সেন পদত্যাগ না করেন সেই ক্ষেত্রে আজকের পর থেকে এই বিশ্ববিদ্যালয়ে তারা শাটডাউন করবেন, অর্থাৎ আগামীকাল থেকে এখানে কোনো ধরনের কার্যক্রম চলতে দেওয়া হবে না। তাদের যেটি অভিযোগ এটি হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জমি এবং সিটি কর্পোরেশনের অর্থায়নে এই ক্যাম্পাসে তৈরি করা হয়। যদিও এটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং পরবর্তীতে তার ছেলে সাবেক শিক্ষামন্ত্রী সেটি তাদের পরিবারের দখলে তারা এমনটি অভিযোগ করেছেন। এবং তারা আরও বলেছেন যে জুলাই আগস্টে যে আন্দোলন ছিল সেই আন্দোলনে এই ক্যাম্পাস থেকে নানা ধরনের যারা আন্দোলনে যারা গুলি করেছে তাদেরকে সহায়তা করা হয়, তারা এমনটিও কিন্তু আজকে কিন্তু অভিযোগ করেছেন। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং আন্দোলনের ফলে আশপাশে এলাকায় কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে, অর্থাৎ যারা এই মুহূর্তে সাধারণত স্কুল কলেজ যারা ছুটি হয় তারা আসলে দুর্ভোগে পড়েছেন মূলত, এবং এই বেসরকারি সরকারি দুর্ভোগের ফলে সাধারণ মানুষের বাজার ধারণ করেছে। মূলত এখানে যারা আন্দোলন করছেন তাদের দাবি আজকের মধ্যে যদি এই আপনার বিশ্ববিদ্যালয়ের বিষয় ডক্টর অনুপম সেন যদি পদত্যাগ না করেন তাহলে আজকের পর থেকে এই বিশ্ববিদ্যালয় পুরোপুরি শাটডাউন করা হবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মাসুদ, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আগামী 18 ডিসেম্বরের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন এবং তাদের হাজিরের নির্দেশও দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকেও আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। সকালে এই আদেশ দেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার। 14 বছর আগে নিজেদের হাতে গড়া ট্রাইব্যুনালে এসে তৎকালীন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সাথে বিএনপি নেতা সালাউদ্দিন চৌধুরীর কুশল বিনিময়ের এই ছোট্ট ভিডিও আজও ভাইরাল হয়ে আছে নেট দুনিয়ায়। সে সময় ঘটনাটি বেশ আলোড়ন তুলেছিল। সময়ের ব্যবধানে এবার নিজেদের গড়া ট্রাইব্যুনালে আসামির কাঠগড়ায় কামরুল ইসলাম। বুধবার যখন তাকে হাজির করা হয় তখন পুরোটা সময় ছিলেন নিশ্চুপ। প্রিজন ভ্যান থেকে বের করার সময় অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকেন আমির হোসেন আমু। শুনানি শেষে তাদের দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। প্রসিকিউশন বলছে 19 জুলাই গণভবনে 14 দলের বৈঠকে কারফিউ জারি ও দেখামাত্র গুলির সিদ্ধান্ত হয়। এরপরই বেপরোয়া হয়ে ওঠে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ ক্যাডার বাহিনী। 14 দলের একটি বৈঠক সংগঠিত হয় গণভবনে। এই বৈঠকে তিনি একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি ছিলেন এবং সেই বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং কারফিউয়ে দেখামাত্র গুলির সিদ্ধান্ত হয়। সেই সকল দায় থেকে যারা ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন, যারা সিদ্ধান্ত দিয়েছেন, এই দুজন আসামি তাদের অন্যতম ব্যক্তি ছিলেন। কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ঢাকা 2 আসনের কামরাঙ্গীরচর ও সাভার এলাকায় নিরীহ ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর নির্দেশ দেয়ার। এই দুজনকেই গ্রেপ্তার দেখিয়ে 18 ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্তে যে সমস্ত অভিযোগ পাওয়া গিয়েছে আমরা সেগুলোকে ট্রাইব্যুনালের সামনে পড়ে শুনিয়েছি, তারাও শুনেছেন। ট্রাইব্যুনাল পরবর্তীতে আমাদের আবেদন মঞ্জুর করে তাদেরকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে 18 ডিসেম্বর এই মামলার নির্ধারিত তারিখ আছে, সেদিনকে তাদেরকে অন্যান্য আসামিদের সাথে পুনরায় উপস্থাপন করা হবে। এদিন যাত্রাবাড়ী এলাকার গণহত্যার অভিযোগে সংশ্লিষ্ট থানার ওসি আবুল হাসানকে ট্রাইব্যুনালের আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আবুল হাসান যাত্রাবাড়ী থানার সাবেক ওসি। জুলাই আগস্টের গণহত্যায় জড়িতদের মধ্যে এ পর্যন্ত 70 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের শাসনামলেই রাজনীতিবিদদের ইন্ধনে দুর্নীতিতে জড়িয়ে পড়েন ব্যবসায়ী, সেনা কর্মকর্তা, আমলাসহ ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিরা। তাই ঢালাওভাবে কোনো শ্রেণী পেশাকে দায়ী না করে দুর্নীতিবাজদের চিহ্নিত করে শাস্তি দেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। এজন্য সরকারি সংস্থাগুলো সুনাম ধরে রাখতে নিজেরা উদ্যোগী হতে পারে। তবে দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে সরকারকেই। শেখ হাসিনা সরকারের প্রায় 16 বছরের শাসনামলে প্রতি বছর দেশ থেকে পাচার হয়েছে গড়ে $16 বিলিয়ন। বিপুল অঙ্কের এ অর্থ দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে হাতিয়ে নিয়েছে সরকারের সুবিধাভোগী একটি গোষ্ঠী।
শ্বেতপত্র প্রণয়ন কমিটির এক জরিপে এসেছে, জনগণ মনে করে দুর্নীতিতে রাজনীতিবিদদের ছাড়িয়ে শীর্ষে ছিলেন কিছু সেনা কর্মকর্তা ও আমলা। যে ক্ষমতার যে চৌর্যতন্ত্র হয়েছে তার মূল স্তম্ভ হিসেবে উর্দি পড়া উর্দি ছাড়া আমলারা কাজ করেছে। স্বেচ্ছাচারী প্রকল্প, ইচ্ছেমতো ব্যয় বাড়ানো সহ নানা উপায়েই হয়েছে এ দুর্নীতি। বিশ্লেষকরা মনে করেন, ঢালাওভাবে আমলাদের দোষারোপ না করে প্রতিটি ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দেওয়া উচিত। ঢালাওভাবে সকলকে বলা ঠিক হবে না যে আমলারাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। যার যার দায়িত্ব তার তার সীমার মধ্যে তাকে থাকতে হবে। তিনি এই সীমা লঙ্ঘন করে তিনি কারোর প্রতি অতি আনুগত্য প্রকাশ করে বা অতি করে কাজ করতে পারবেন না, করলে তিনি দায়ী হবেন। এই দায়ী হওয়ার ব্যবস্থাটা যেভাবে আইন কানুনে লেখা আছে সেইভাবে প্রয়োগ হবে। দুর্নীতি আর অর্থ লোপাটের তালিকায় আছে বেশ কয়েকজন সেনা কর্মকর্তাও। বিশ্লেষকরা বলছেন, দেশের স্বার্থেই বিভিন্ন উন্নয়ন কাজে অংশ নিয়েছে সেনাবাহিনী। সেসব প্রকল্পও জবাবদিহির আওতায় আনা দরকার। আর্মি তো ধরেন আপনার একটা ডিসিপ্লিন ফোর্স, এখানে দুর্নীতি হওয়া উচিত নয়, সেকেন্ড ব্যালেন্স এখানে অনেক বেশি। তারপরেও যখন হয় তখন আপনি এটা বুঝতে হবে যে সরকারি ইনভলভমেন্ট এখানে অনেক বেশি ইনডাইরেক্টলি। সরকারের চাওয়া সেইটাকে এক সময় এসে কিন্তু সে যাই হোক এটাকে পূরণ করতেই হয়, এর বাইরে দাঁড়িয়ে থাকা কিন্তু সম্ভব হয় না। শ্বেতপত্রের দলিলকে আমলে নিয়ে এখন প্রত্যেকটি ঘটনার আলাদা তদন্ত করে শাস্তির তাগিদ বিশ্লেষকদের। কোন একটা গোষ্ঠীর ভিতরে কারোর যদি দায় থাকে, রাষ্ট্রের ক্যারেক্টার হলো সেটা সুবিচার করতে পারে কিনা, প্রত্যেকটা গোষ্ঠীর চরিত্র এইটাতে প্রকাশ পায় যে তিনি পেশাদারি থেকে এই প্রক্রিয়ায় সহায়তা করেন কিনা। সেই সঙ্গে বিগত সময়ে ঘটা প্রতিটি অপরাধের দায় সামগ্রিকভাবে আওয়ামী লীগ সরকারকেই নিতে হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। অর্থ পাচার বন্ধ না হলে ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর। বলেন, বিগত সরকারের সময় দেশ থেকে $2,400 কোটি পাচার হওয়ায় ব্যাংকগুলোতে আমানত বাড়ছে না। রাজধানীতে ব্যাংক খাতে সংস্কার নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। গভর্নর জানান, খেলাপি ঋণ এবং পাচার হওয়া অর্থ উদ্ধারে কাজ চলছে। এজন্য যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ সহযোগিতা করছে। অর্থ পাচারের রাজনৈতিক এবং সামাজিক কারণ চিহ্নিত করার পাশাপাশি সুশাসন নিশ্চিতের তাগিদ দেন গভর্নর। ডিপোজিট কেন বাড়ছে না? ওয়্যার ইজ ডিপোজিট? ওয়্যার ইজ দ্য মানি? তো আমার আনসারটা হলো যে মানি তো দেশে নাই। আমার রিজার্ভ ছিল 48, হয়েছে 24। তাহলে 24 বিলিয়নটি গেল কোথায়? 24 বিলিয়ন মানি তো বাইরে চলে গেছে, যেভাবেই যাক। কাজে আমাকে যদি ডিপোজিট আমি না বাড়াতে পারি, আমার থেকে যদি টাকা বাইরেই চলে যায়, তাহলে কিন্তু কোনোদিনও ব্যাংকিং খাতের প্রবৃদ্ধি হবে না। ভারতের সাথে বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতির কোনো সম্পর্ক নেই। স্বাভাবিক প্রক্রিয়াতে দুই দেশের আমদানি রপ্তানি কার্যক্রম চলবে। সচিবালয়ে সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি আরও জানান, দেশে আমদানি পণ্যের প্রভাব বাজারে পড়তে আরেকটু সময় লাগবে। সয়াবিনের দাম হঠাৎ অনেক বেড়ে যাওয়া প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, সরবরাহ থেকে বিপণন ব্যবস্থা সব জায়গাতেই সিন্ডিকেট, যার নিয়ন্ত্রণ হচ্ছে নানা জায়গা থেকে। ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। আজকে আমরা যেটা করছি, ইভেন ভারত থেকে চাল আমদানি করবে কি না করবে এগুলো আমাদের প্রশ্ন না। যারা আমরা কম্পিটিটিভ প্রাইসে দেবে, দ্রুত দেবে এবং কোয়ালিটি, এটা দিলে আমরা ভারত বা অন্য কান্ট্রি হিসেবে করতে না। সেটা বিভিন্ন দেশ, শুধু ভারত না, মায়ানমারের সাথে কথা বলছি, ভিয়েতনামের সাথে কথা বলবো। সো এইগুলোর ব্যাপারে আমরা রাজনীতিতে প্রবেশ করবে না। সাভারে দাফন করা ব্যক্তিটি বিএনপি নেতা হারিস চৌধুরীর। কবর থেকে তুলে করা ডিএনএ নমুনা তার পরিবারের সঙ্গে মিলেছে। এখন পরিবারের পছন্দ মতো কবরস্থানে হারিস চৌধুরীর মরদেহ দাফন করা যাবে। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের পর দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 5 সেপ্টেম্বর তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিনের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ আবুল হারিস চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে
তুলে করা ডিএনএ টেস্ট করার নির্দেশ দেন। 2021 সালে গণমাধ্যমের খবরে বলা হয়, ওই সালেরই 4 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী মাহমুদুর রহমান পরিচয়ে ঢাকার সাভারের জালালাবাদ এলাকায় একটি মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়। 5 নভেম্বর একটি ডিএনএ টেস্টের রেজাল্ট আসে। ডিএনএ টেস্টে পরিষ্কারভাবে পুলিশ প্রশাসন বলে, কনসার্ন ডিপার্টমেন্ট, যে ওই বডিটির ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী ওনার জৈবিক পিতা। তার মানে ওনার পরিচয় নিয়ে আর কোনো সন্দেহ থাকে না। আমি শুরু থেকেই বলেছি, আমি দাফন করেছি নিজের হাতে, আমার বুকে আমার বাবা মারা গেছেন এবং সেই সত্যটা বেরিয়ে আসলো। এটা দুঃখজনক যে আমাকে এটার মধ্যে দিয়ে যেতে হলো। দিনাজপুরে হিলি এবং বিরামপুরে শুরু হয়েছে শীতকালীন সবজির চাষ। প্রতিটি মাঠেই এখন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। উৎপাদন ব্যয় বাড়লেও ফলন ও দর ভালো পাবার আশা কৃষকদের। এদিকে শীতকালীন সবজি চাষে সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। জমি প্রস্তুত, চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত দিনাজপুরের বিরামপুর ও হিলি উপজেলার চাষিরা। শীতের শুরু থেকেই মাঠে মাঠে চলছে বাঁধাকপি, ফুলকপি, মূলা, শিম, বেগুন সহ শীতকালীন সবজির চাষ। এসব সবজি জমি থেকেই কিনে নিয়ে যায় ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা। বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাড়ায় বেড়েছে উৎপাদন ব্যয়। গেল বছর ফুলকপি চাষে বিঘায় 10 থেকে 15,000 টাকা খরচ হলেও এবছর গুনতে হচ্ছে 20 থেকে 30,000 টাকা। বড় ধরনের দুর্যোগের কবলে না পড়লে ভালো ফলন ও বাড়তি দর পাবার আশা কৃষকের। একবারে বেচলে একবারে 50,000, 60,000, 80,000, 1 লাখ এরকম টাকা। 70 থেকে 75 দিনের মধ্যেই আপনার এই বাঁধাকপিটা বাজারে বিক্রি করা যায়। 50% লাভের আশা করি। সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। আমাদের পরামর্শ সেবা অব্যাহত আছে। তো আশা করছি আমাদের রবি মৌসুম বা শীতকালীন যে মৌসুম, সেই মৌসুমে আমাদের এর আবাদ এলাকা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সে বিষয়ে আমাদের পরামর্শ সেবা অব্যাহত আছে। আগামীতে আরো বড় পরিসরে কিভাবে আমাদের এই শীতকালীন সবজিটাকে জনপ্রিয় করা যায়, সেই অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম বাস্তবায়ন করছি। এবছর 2 উপজেলায় শীতকালীন সবজির চাষ হয়েছে 1,500 হেক্টর জমিতে। চলতি মাসের মাঝামাঝি থেকে এসব সবজি বাজারজাত শুরু করবেন চাষিরা। ডিবিসি নিউজ ডেস্ক। দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারির কয়েক ঘন্টার মধ্যেই তা প্রত্যাহার করে নিলেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতাদের বিরুদ্ধে শীর্ষ প্রসিকিউটরদের অভিশংসন এবং বাজেট প্রস্তাবে বিরোধিতার অভিযোগ এনে মঙ্গলবার রাতে সামরিক আইন জারি করা হয়, আর তীব্র বিরোধিতার মুখে তা প্রত্যাহারও করা হয়। এদিকে এমন পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে প্রেসিডেন্টকে অভিশংসনে পার্লামেন্টে বিল উত্থাপন করেছেন বিরোধী আইন প্রণেতারা। মাত্র এক রাতেই নানা নাটকীয়তা দেখল এশিয়ার অর্থনৈতিক শক্তিধর দেশ দক্ষিণ কোরিয়ার রাজনীতি। মঙ্গলবার আচমকা সামরিক শাসন জারি করেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল, যার পুনরাবৃত্তি ঘটল 1980 সালের পর। রাষ্ট্রবিরোধী শক্তি এবং উত্তর কোরিয়ার হুমকি থেকে দেশকে রক্ষায় এই পদক্ষেপ জরুরি ছিল বলে দাবি করেন প্রেসিডেন্ট ইউন। সামরিক শাসন কার্যকরের সাথে সাথে পার্লামেন্টে অবস্থান নেয় 5 শতাধিক সেনা। আর এমন ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন দেশটির গণতন্ত্রপন্থীরা, বিক্ষোভ করেন পার্লামেন্টের সামনে। প্রেসিডেন্টের এই পদক্ষেপ ঠেকাতে পার্লামেন্টে প্রবেশের সময় সেনাদের সাথে বিরোধী দলীয় আইন প্রণেতাদের হাতাহাতি হয়। তবে শেষ পর্যন্ত ভোটাভুটিতে সর্বসম্মতিক্রমে সামরিক শাসন প্রত্যাখ্যান করা হয়। তীব্র বিরোধিতার মুখে কয়েক ঘণ্টা পরই সামরিক শাসন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য হন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়া হয় সামরিক আইন। সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট। এর পরপরই জোরালো হয় তার পদত্যাগের দাবি। এরই মধ্যে প্রেসিডেন্টকে সরাতে পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে অভিশংসন প্রস্তাব জমা দিয়েছে বিরোধী দলগুলো। পাশাপাশি রাষ্ট্রদ্রোহের মামলা করার কথাও ভাবা হচ্ছে। তবে প্রাণবন্ত গণতন্ত্রের দেশ হিসেবে পরিচিত দক্ষিণ কোরিয়ায় এমন নাটকীয় পট বদল নিয়ে দিকে দিকে উঠছে নানা প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট হিসেবে ইউন সুক ইয়োলের জনপ্রিয়তা তলানিতে। পাশাপাশি বিরোধীদের কারণে সম্প্রতি পার্লামেন্টে বেশ কিছু আইন পাশেও ব্যর্থ হন তিনি। এছাড়া রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে। এসব থেকে নজর সরাতেই প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেই ধারণা করা হচ্ছে।
সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। টেস্ট ক্রিকেটে চলতি বছরে ব্যাটে বলে টাইগার স্কোয়াডে সতীর্থদের পেছনে ফেলেছেন মেহেদী হাসান মিরাজ। শুধু তাই নয়, খণ্ডকালীন অধিনায়ক হিসেবে বছরের শেষ টেস্টও জিতলেন এই অলরাউন্ডার। ক্রমেই যেন নিজেকে নিজের প্রতিদ্বন্দ্বী করে তুলছেন মিরাজ। অনেক প্রমাণ করার বাকি আছে, আরো দূর যেতে হবে, প্রমাণ করার অনেক কিছুই বাকি। দলের প্রয়োজনেই এই নিরন্তর ছুটে চলার পণ মেহেদী হাসান মিরাজের। ব্যাটে বলে এই দুরন্তপনার ফলাফলই বলে দিচ্ছে চলতি বছরে সতীর্থদের অনেক পেছনে ফেলেছেন এই অলরাউন্ডার। ঘরে বাইরে মিলিয়ে এবছর মোট 10টা টেস্ট ম্যাচ খেলেছে টাইগার ব্রিগেড। জিতেছে 3টা, হার 7 ম্যাচে, নেই কোনো ড্র। সেই 10 ম্যাচে ব্যাট হাতে নিজেকে আলাদা করে চিনিয়েছেন মেহেদী হাসান মিরাজ। 10 ম্যাচের 18 ইনিংসে 38.37 গড়ে রান করেছেন 614। আছে 3 রানের জন্য সেঞ্চুরি মিস করার আক্ষেপ। 97 রানই তার সর্বোচ্চ ইনিংস। মিরাজের সমান ম্যাচে 1 ইনিংস বেশি ব্যাট করে 1 সেঞ্চুরিতে মুমিনুলের রান 529, গড় 31.11। এক টেস্ট কম খেলে 16 ইনিংসে 1 সেঞ্চুরি সহ 394 রান করে তৃতীয় অবস্থানে লিটন দাস। 7 টেস্টের 14 ইনিংসে 364 রান করে 4-এ সাদমান ইসলাম, আর 6 টেস্টের 11 ইনিংসে 331 রান করে 5-এ মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে 9 রানের জন্য ডাবল সেঞ্চুরি মিসের আক্ষেপ আছে মুশির। ব্যাটের মতো বল হাতেও টাইগার স্কোয়াডে সবার উপরে মেহেদী মিরাজ। এবছরের 10 টেস্টের 18 ইনিংসে হাত ঘুরিয়ে নিয়েছেন 31 উইকেট। সেরা বোলিং 61 রানে 5 উইকেট। 1 ম্যাচ কম খেলে 16 ইনিংসে হাসান মাহমুদ 30 উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে। 7 ম্যাচের 13 ইনিংসে 25 উইকেট নিয়ে 3-এ তাইজুল। 6 ম্যাচে 20 উইকেট চাপাই এক্সপ্রেস নাহিদ রানার, আর 4 ম্যাচে 19 উইকেট নিয়ে 5-এ তাসকিন আহমেদ। ব্যাটে 6 শতাধিক রান আর বল হাতে বছর সর্বোচ্চ 31 উইকেট। একই সাথে 2 ম্যাচে নেতৃত্ব দিয়ে 1 টেস্টে জয়। সব মিলিয়ে 2024-এ মিরাজের পারফরমেন্স যেন ভিন্ন বার্তা দিচ্ছে বিসিবিকে। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক। এবার আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। চট্টগ্রামের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে পুলিশের উপর হামলা মামলায় 12 জনকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে মহানগর হাকিম আব্দুল হালিমের আদালত রিমান্ড মঞ্জুর করে। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং ফেনী বিলোনিয়া সীমান্তে উগ্র ভারতীয়দের আন্তর্জাতিক সীমান্ত আইন বিরোধী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সকালে বিলোনিয়া বন্দর সীমান্ত এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে মিছিল এবং সমাবেশ করেন শিক্ষার্থীরা। চট্টগ্রামে মসজিদ ভাঙচুর, আইনজীবী হত্যা এবং উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে কোটালীপাড়া ইসলামী সংগঠনের সমন্বিত উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। পদ্মা সেতু হয়ে বেনাপোল যশোর নড়াইল ঢাকা রুটে নিয়মিত 2 জোড়া ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন করেছে যশোরের নাগরিক কমিটি। সকালে ঢাকা প্রেসক্লাবের জেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এই রুটে 2 জোড়া ট্রেন চালু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।